সো থার্ড লেকচার আগে আমরা দেখে দিই ফার্স্ট লেকচার সেকেন্ড লেকচার আমরা কি কি দেখেছিলাম। তো ফার্স্ট লেকচার ছিল এইটা যে আমরা congruent to r mod n হলে a minus r congruent to 0 mod n হবে, মানে a minus r কে n নিঃশেষে বিভাজ্য করবে। আবার a congruent to r mod n and p congruent to q mod n হলে a plus p congruent to r plus q mod n হবে, আর ap congruent to a into p congruent to r into q mod n হবে। এটা অলওয়েজ মনে রাখতে হবে যে এখানে mod n টা অলওয়েজ সেম থাকতে হবে, mod n টা সেম না থাকলে অপারেশন গুলো কাজ করবে না। তো again সেকেন্ড লেকচার আমরা দেখছিলাম যে a congruent to r হলে a square congruent to r square mod n হবে। সিমিলারলি এর উপর কোনো পাওয়ার x বসালে আর r এর উপর কোনো পাওয়ার x বসালে যদি n দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষটা সেম থাকতেছে। এখানে এ, এমনটা নয় যে a টু দি পাওয়ার x আর r টু দি পাওয়ার x সমান, এটা কিন্তু না, এটা কিন্তু না, বরং এইটা যে a টু দি পাওয়ার x কে n দ্বারা ভাগ করলে and r টু দি পাওয়ার x কে n দ্বারা ভাগ করলে আমরা যে ভাগশেষটা পাবো সেটা অলওয়েজ সেম। সো এগুলো ছিল ফার্স্ট এন্ড সেকেন্ড সেকেন্ড লেকচার। আজকে থার্ড লেকচার আমরা সেকেন্ড লেকচারে পড়েছিলাম যে থার্ড লেকচারে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে একটা মজার আলোচনা করা হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার। তো এখানে যদি আমি এ বি সি এর কয়েকটা ট্রিপল দেখি, যে সম্ভাব্য কয়েকটা ইন্টিজার ভ্যালু দেখি, তাহলে আমরা দেখব যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার, 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার equals to 13 square, and 12 square plus 9 square equals to 15 square, and 15 square plus 20 square equals to 25 square। এগুলো হচ্ছে এবিসি সম্ভাব্য কয়েকটি ইন্টিজার, আরো অনেক আছে, এখানে আমি শুধু চারটা নোট করছি। সো এখানে যদি আমরা দেখি যে একটা জিনিস কমন, যে এখানে অ্যাটলিস্ট একটা, এখানে অ্যাটলিস্ট একটা, এখানে অ্যাটলিস্ট একটা, আর এখানে তিনোটাই 5 দ্বারা বিভাজ্য। এটা এমনটা না আমি চারটা কোড করে চারোটা দেখাচ্ছি, এমনটা না, যতগুলো দেখানো হবে সেখানে আমি একটা বৈশিষ্ট্য পাবো যে অ্যাটলিস্ট একটি ইন্টিজার 5 দ্বারা বিভাজ্য হবে। এটা সবসময়, এটা বিভিন্ন ধরনের বিভিন্ন আরো কয়েকটা ইন্টিজার ভ্যালু দেখলেই বোঝা যাবে যে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। এখন আরেকটা জিনিস দেখতে পাই যে আমরা এখানে একটি ইন্টিজার 3 দ্বারা বিভাজ্য, আরেকটি 3 দ্বারা, এখানে একটি ইন্টিজার 3 দ্বারা বিভাজ্য, এখানে তিনটি ইন্টিজার 3 দ্বারা বিভাজ্য, 12 3 দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য, 15 3 দ্বারা বিভাজ্য, আর এখানে একটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটলিস্ট একটি ইন্টিজার 3 দ্বারা বিভাজ্য হবে। সো এই দুইটার প্রমাণ নিয়ে আজকে আমরা কাজ করব। সো এই দুইটা আসলো কিভাবে, তো আমরা সেটার দিকে যাই। তবে সেটার জন্য আমাদেরকে একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে যে রেসিডিউ ক্লাসেস। এই রেসিডিউ ক্লাসেস জিনিসটা কি? এটা হচ্ছে যে আমরা প্রথমেই বলছিলাম যে যখন একটা সংখ্যা a কে কোন একটা সংখ্যা n দ্বারা ভাগ করা হয়, মানে মড n করা হয়, তাহলে ভাগশেষ কি কি পেতে পারি? 0 1 2 3 এরকম করতে করতে n-1, এরকম nটা ভাগশেষ
এনটা ভাগশেষ আমরা পাবো। তো এই এনটা ভাগশেষ, যে সম্ভাব্য এন, যে যতগুলো ভাগশেষ পাবো সেগুলাকে আমরা রেসিডিউ ক্লাসেস বলি। তো জিনিসটা আবার একটু ইয়া করা যাক, যে ধরা যাক আমি কোন একটা সংখ্যা এন, ওকে আমি 5 দ্বারা ভাগ করব, মানে মড 5 নিব আমি ওর, তাহলে ওর সম্ভাব্য কয়টা ভাগশেষ পাবো? 0, 1, 2, 3 and 4, এই 5টা পাবো। এই 5, তার মানে এই 5টাই হচ্ছে মড 5 এর রেসিডিউস। তো এই 5টাই হচ্ছে মড 5 এর রেসিডিউস। তো এখন এখন এই জিনিসটা কিভাবে কাজে লাগে? এখন অনেক সময় দেখা যায় যে একটা নর্মাল ইন্টিজার, যেমন করে n হচ্ছে একটা নর্মাল, মানে এটার কোনো একটা নির্দিষ্ট কোনো স্পেসিফিক বৈশিষ্ট্য নেই, এরকম ইন্টিজার রেসিডিউ ক্লাসেস তেমন একটা লাগে না। লাগে অনেক সময় n স্কোয়ার, n কিউব, এরকম রেসিডিউ ক্লাসেস। তো প্রথমে আমরা দেখিনি n, n এর ক্ষেত্রে দেখিনি n equals congruent to 0, 1, 2, 3 and 4 mod 5। তো যদি n স্কয়ার করা হয়, তো আমরা কি জানি যে n congruent to r mod a হলে n স্কয়ার congruent to r স্কয়ার mod a হবে। এখানে যদি n congruent to r mod a হয়, তাহলে n স্কয়ার congruent to r স্কয়ার mod a হবে। এখানে আমরা যেহেতু mod 5টা কনস্ট্যান্ট রাখছি n, এখানে n এর উপর শুধু অনলি একটা স্কয়ার বসে দিয়েছি, তাহলে এখানে ভাগশেষ গুলো বসবে 0 স্কয়ার, 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার এন্ড 4 স্কয়ার। তো এখন এটা হচ্ছে 0, 1, 4, 9, 16, 16। তো এখন 9 and 16 তো 5 থেকে বড়, সো আমরা এখান থেকে পাই 0, 1, 4, 9 থেকে আমরা পাই 4 and 16 থেকে 1, মোট 5। মানে 9 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমরা পাচ্ছি 4, আর 16 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমরা পাচ্ছি 5। তো এখানে একটা জিনিস দেখো, যেহেতু এখানে একটা ডাবল ডাবল আসছে, আমরা এটা একদম সিম্পলি এইভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা যখন n এর ক্ষেত্রে, n হচ্ছে একটা নর্মাল ইন্টিজার, আর n স্কয়ার একটা হচ্ছে স্কয়ার ইন্টিজার। তো একটা নর্মাল ইন্টিজারের ক্ষেত্রে আমরা কয়টা ক্লাসেস পাচ্ছি বা কয়টা ভাগশেষ পাচ্ছি? 5টা। কিন্তু আমরা যখন n স্কয়ার বলতেছি মড 5 এর ক্ষেত্রে, তো যখন আমি বলতেছি n স্কয়ার এর ক্ষেত্রে কয়টা ভাগশেষ পাবো যদি আমি 5 দ্বারা ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে 3টা, আমাদের কমে গেছে। এন্ড এরকম ম্যাথমেটিক্যালি এরকম নাই যে আমাকে অনেক বড় সংখ্যা দুইটার সাথে গুণ করতে বলা হয়েছে। আমাকে ক্রিয়েটিভ প্রবলেম সলভিং এ বেশিরভাগ দেখা যায় আমার থেকে ক্যালকুলেশন অনেক কম করতে হয়, কিন্তু জিনিসটা অনেক বেশি পরিমাণে ব্যবহার করতে হয়, মানে ইউজফুল জিনিসগুলো বেশি কাজে লাগে। তো এখানে দেখা যাচ্ছে যে এন স্কয়ার 3টা হয়ে যাচ্ছে। আবার যদি আমি এন কিউবের ক্ষেত্রে চিন্তা করি, যে 0 কিউব, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, মোট 5। তো জিনিসটা মানে আরো পাওয়া যায়, যে 0, 1, 2, 3। তো কিউবের ক্ষেত্রে, তো এখন আমরা স্কয়ার ক্ষেত্রে 5 দেখলাম। তো এরকম করে যেহেতু তো আমরা দেখলাম যে কোনো একটা বর্গ সংখ্যাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, যে কোনো একটা বর্গ সংখ্যাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ 0 অথবা 1 অথবা 4 আসে। একইভাবে আমি যদি দেখি n congruent to 0, 1 and 2 mod
3। কোন একটা নর্মাল ইন্টিজারকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 1 আর 2 আসে। এন্ড 0 1 আর যদি বলা হয় n স্কয়ার কে মড n করলে মড 3 করলে, লাইক যদি বলা হয় যে এরকম n স্কয়ার কংগ্রুয়েন্ট টু মড 3, তাহলে কি কি আসে যে 0 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার, জিনিসটা অনেকটা এরকম 0 1 and 1, মানে আলটিমেটলি 0 and 1 মড 3। তো এখানে দেখা যাচ্ছে n এর ক্ষেত্রে, নর্মাল একটা ইন্টিজারের ক্ষেত্রে ভাগশেষ আসে 0 1 and 2 যদি 3 দ্বারা ভাগ করা হয়। যদি একটা স্কয়ার ইন্টিজারের ক্ষেত্রে চিন্তা করা হয় তাহলে দেখা যাচ্ছে 0 and 1 আসে। তো এখানে আরো কমে যাচ্ছে। তো এই কমে যে গিয়ে আমরা এই বৈশিষ্ট্যগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো আমি এখানে দুইটা ইন্টিজারের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখাইছি, n স্কয়ার কংগ্রুয়েন্ট টু 0 1 and 4 mod 3। আমি mod 5। আমি এখানে দুইটা ইন্টিজারের ক্ষেত্রে স্কয়ার করে দেখাইছি। এখানে কিছু 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 ইউনিক কতগুলো ইন্টিজার আছে, যেমন 7 11 13 or 11 আই গেস। এরকম কয়েকটা ইন্টিজার আছে যেগুলার n স্কয়ার n কিউব এরকম এরকম কয়েকটা স্কয়ার ইন্টিজার অথবা কিউব ইন্টিজারের এই যে আমরা ভাগশেষ পাচ্ছি। যে যেমন করে আমি যদি বলি যে n স্কয়ার কংগ্রুয়েন্ট টু এখানে কিছু পাবো ভাগশেষে mod 7 and n স্কয়ার কংগ্রুয়েন্ট টু এখানে আবার কিছু পাবো mod 11। তো এখানে এখানে যে ভাগশেষগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে কাজ করলে কিছু ইউজফুল জিনিস আমরা পাই। তো সেজন্য রেসিডিউ ক্লাসেসটা অনেক বেশি বলে ইউজফুল মডুলার অ্যারিথমেটিকের মধ্যে। তো এখন আমাদের মেইন জিনিস হচ্ছে যে আজকের আলোচনার জন্য মেইন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এনএসকে মড 3 এন্ড মড 5 এর যেহেতু আমরা বলছি যে অ্যাটলিস্ট একটা ইন্টিজার 3 দ্বারা বিভাজ্য হবে এন্ড অ্যাটলিস্ট একটা ইন্টিজার 5 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে এখানে যে কোন পিথাগোরাসিয়ান ট্রিপলে একটা ইন্টিজার 3 দ্বারা বিভাজ্য এন্ড একটা ইন্টিজার 5 দ্বারা বিভাজ্য। তো প্রথমে যখন তো এটা আমাদের মনে করে ধরা যাক এটা আজকে আমাদের প্রবলেম, ধরা যাক এটা আমাদের আজকের প্রবলেম 1। তো আমরা এটা অ্যাপ্রোচ কিভাবে করছিলাম, জিনিসটা একটু করে দেখো যে একটা প্রবলেম কিভাবে সলভ করতে অ্যাপ্রোচ করতে হয়। তো এখানে আমি যেহেতু আমাকে প্রথম বলছে 3 দ্বারা বিভাজ্য, তো কোন একটা সংখ্যা n কে 3 দ্বারা ভাগ করলে সম্ভাব্য ভাগশেষ কি কি আসে 0 1 and 2। কিন্তু এখানে পিথাগোরাসিয়ানে সবগুলো স্কোয়ার বলা মানে স্কোয়ার সহ, মানে এখানে সব স্কোয়ার ইন্টিজার নিয়ে কাজ করে পিথাগোরাসে। তো n স্কয়ার কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসে 0 and 1। n স্কয়ার কে 3 দ্বারা ভাগ করলে আসে 0 and 1 মোট 3। এন্ড একইভাবে কোন একটা স্কোয়ার ইন্টিজারকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসে 0 1 4। তো এখানে আমি n স্কয়ার নিয়ে কেন কাজ করছি, কারণ এখানে হচ্ছে যে পিথাগোরাসের যে ট্রিপল গুলো আছে সেগুলো হচ্ছে স্কোয়ার ইন্টিজারের জন্য। মানে এখানে a স্কোয়ার একটা হচ্ছে যে স্কোয়ার ইন্টিজার, b স্কোয়ার হচ্ছে একটা স্কোয়ার ইন্টিজার এন্ড c স্কোয়ার হচ্ছে একটা স্কোয়ার ইন্টিজার। তাই আমি এখানে কোন বর্গ সংখ্যাকে 3 আর 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি কি আছে সেটা নিয়ে কাজ করতেছি। তো এখন আমরা আমাদের মেইন প্রবলেমে যেতে পারি। সো পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার। তো আমি যদি মড 3 ধরি তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি। প্রথমে আমি দেখি কোন c স্কয়ারের জন্য আমরা মড কি পাই,
যে সি স্কোয়ার আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, তো রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা মড কি কি পেতে পারি। তো আমরা এখানে দেখছি যে হয় 0 পাবো, হয় 1 পাবো। সি স্কোয়ার যদি কোন একটা, আমরা এখানে দেখছি যে কোন একটা স্কোয়ার ইন্টিজারকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 অথবা 1 আসবে। তো এখানেও সি স্কোয়ার কে ভাগ করলে অবশ্যই 0 অথবা 1 আসবে। একইভাবে এ স্কোয়ার কেও ভাগ করলে 0 অথবা 1 আসবে mod 3 তে, এন্ড বি স্কোয়ার কেও ভাগ করলে 0 and 1 আসবে, 0 and 1 আসবে mod 3। তা এখন আমরা যদি এই তিনটা সেটকে যোগ করে দিই, আমরা কি জানি যে a congruent to p mod n হলে and q congruent to r mod n হলে a plus q congruent to p plus r mod n হবে। আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড লেকচারে যে সূত্রের মতো জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি, সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছোট ছোট অপারেশন করার সময় এগুলো বেশি কাজে দেবে। তো এগুলা মাথায় রাখার চেষ্টা করতে হবে। তো যে এখানে আমরা দেখতেছি যে প্লাস করলে ভাগশেষটা অলওয়েজ সেম থাকে। এটা আমরা এইটার প্রমাণ আমরা ফার্স্ট লেকচারে দিছিলাম। তো এখন এটা আমরা এখানে ইউজ করব। তো আমরা এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন এটাকে যদি 3 দ্বারা ভাগ করি mod 3 তে, তাহলে এখানে আমরা পাবো 0 1 প্লাস 0 and 1, and সি স্কোয়ার এর ক্ষেত্রে তো 0 1 mod 3। তো এখানে আমরা সম্ভাব্য 4 ধরনের যোগফল পাবো, যে 0 1 প্লাস 0 1। এখান থেকে আমরা পাচ্ছি 0 প্লাস 0 equals to 0, a 0 and a 0 plus equals to 0, 1 plus 0 equals to 1, 1 plus 1 equals to 2, 0 plus 1 equals to 1। তো এখন আমরা পাই যে 0 1 and 2। কিন্তু এখানে এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল 0 and 1, and এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি 0 1 and 2। কিন্তু আমরা সম্ভাব্য কয়টা ইন্টিজার ভ্যালু পেতে পারতেছি, 0 and 1। তো আমরা 2টা পাবো না। 2 পাবো না মানে আমরা হচ্ছে যে এখানে আমরা 2 কিভাবে পাইছিলাম, যে এখানে 1 হলে মড এখানে 1 হবে, মানে আমরা সেটা দেখি। ধরে নেই a স্কয়ার congruent to 1 mod n mod 3 and mod 3 and b square congruent to 1 mod 3 হবে। 3 হলে a square plus b square congruent to 2 mod 3 হবে। আমরা জানি যে a square plus b square এটাকে c square আকারে লেখা যায়। তো c square congruent to 2 mod 3। এখন আমরা কি জানি, কোন একটা স্কোয়ার ইন্টিজারকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 0 আসবে, হয় 1 আসবে, হয় 0 আসবে, হয় 1 আসবে, 2 কখনো আসবে না। তো কিন্তু এখানে দেখতেছি যে আমরা যদি a স্কয়ার এন্ড b স্কয়ার উভয়ের ক্ষেত্রে congruent to 1 ধরি, ভাগশেষ 1 ধরি 3 দ্বারা ভাগ করলে, তাহলে আমরা দেখতেছি যে সমীকরণটা মিলবে না, বা আমরা ভ্যালু পাবো না, শুদ্ধ ভ্যালু পাবো না যদি আমরা উভয় ক্ষেত্রে ভাগশেষ 1 ধরি। তার মানে আমরা যে 4টা ইয়া পাচ্ছি, এখানে আমরা যে যে সম্ভাব্য 4টা
পসিবিলিটি সম্ভাব্য যে 4টা উপায় পাচ্ছি, সে 4টার মধ্যে একটা হচ্ছে ক্যান্সেল আউট হবে, যে এই জিনিসটা ক্যান্সেল আউট হবে, এই জিনিসটা বাদে আর বাকি তিনটার জন্যই তো সম্ভব হবে, মানে কারণ জিরোর ক্ষেত্রেও জিনিসটা করে শুদ্ধ থাকে, 1 হলেও শুদ্ধ, এদিকের 1 হলেও শুদ্ধ, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0 1, তো আমাদের আলটিমেটলি লেফট হ্যান্ড সাইডকে অবশ্যই 0 and 1 হইতে হবে। তো এখন 0 and 1 কিভাবে কয়ভাবে হতে পারে আমরা দেখি এখন, যে a square congruent to 0 mod 3, a square congruent to 1 mod 3, b square congruent to আমরা এগুলো একটু মুছে দিই। তো b square congruent to 1 mod 3 and b square congruent to 0 mod 3। তো এই ক্ষেত্রে যদি এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা, a square congruent to 0 mod 3 হয়, তাহলে b square congruent to 1 mod 3 হবে। তখন আমরা এখান থেকে একটা পাচ্ছি, যে এটা দেখি প্রথমটা থেকে আমরা c স্কয়ার কি পাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার congruent to 1 mod 3, এই দুইটা যোগ করলে আমরা congruent to 1 পাচ্ছি, এন্ড এই দুইটা যোগ করলেও a স্কয়ার প্লাস b স্কয়ার congruent to 1 mod 3। congruent to 1 আসলে সেটা আমাদের কোনো হবে, মানে সেটা আনসারের বিপরীতে যাবে না, কারণ আউটকামটা হয় 0 আসতে হবে, না হয় 1 আসতে, ভাগশেষটা অলওয়েজ 0 আসতে হবে, না হয় 1 আসতে হবে শুদ্ধি হওয়ার জন্য ইকুয়েশনটার ক্ষেত্রে। তো এখন আরেকটা পসিবিলিটি হচ্ছে যে a square congruent to 0 mod 3 and b square congruent to 0 mod 3, and দোনোটা যোগ করলে a square plus b square congruent to 0 mod 3 হবে। সো আমরা এখানে তিনটা পসিবিলিটিস নিয়ে তিনটা সম্ভাব্য জিনিস ওয়ে নিয়ে কথা বলছি। একটা হচ্ছে যে এরকমে গেলে আমরা পাচ্ছি a square plus b square congruent to 1, আবার একইভাবে a square plus b square congruent to 1 and a square plus b square congruent to 0। আমরা ফার্স্ট লেকচারে বলছিলাম যে যদি a congruent to 0 mod n হয়, তার মানে এখানে কোনো ভাগশেষ নাই, মানে a কে n নিঃশেষে বিভাজ্য করে। তো আমরা এখানে দেখি যে যদি আমরা b square congruent to 1 mod 3 ধরি, মানে b square কে 3 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 1 আসে, তাহলে এখানে a square কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে, তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ফার্স্ট পসিবিলিটিতে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য ফার্স্ট পসিবিলিটিতে। সেকেন্ডটাতে ধরা হয়েছিল a square congruent to 1 mod 3 হলে b square congruent to 0 mod 3 হবে। সো সেকেন্ডটাতে b 3 দ্বারা বিভাজ্য, কারণ এখানে ভাগশেষ 0, তার মানে 3 দ্বারা বিভাজ্য। এন্ড থার্ডটাতে a square and b square দুটোটাই 3 দ্বারা বিভাজ্য, কারণ উভয় পক্ষে ভাগশেষ 0 আসতেছে, এন্ড যেহেতু a square plus b square 3 দ্বারা বিভাজ্য, একইভাবে c square congruent to 0 mod 3 হবে, যেখান থেকে আমরা পাই c square ও 3 দ্বারা বিভাজ্য। তো এখানে যে আমরা প্রথমে বলছিলাম যে একটি ইন্টিজার 3 দ্বারা বিভাজ্য, প্রথমে বলছিলাম অ্যাটলিস্ট একটা ইন্টিজার 3 দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা পেয়ে গেছি কিভাবে। তো এখানে যে আমরা যে চারটাই পাইছিলাম সম্ভাব্য ওয়ে পাইছিলাম, যে 0
আমরা এটা থেকে এটা পাইতাম, আমাদের মেইন ইকুয়েশনটা, আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কংগ্রুয়েন্ট টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার, আমরা এখান থেকে এরকম একটা ইকুয়েশন পেয়ে গেছিলাম, যেটা সলভ করলে আমরা আমাদের মেইন ইয়াতে সলভ করা হয়ে যেত। তো এখন তো এখানে আমরা আমাদের সেকেন্ড থিংটা সলভ করতে পারছি যে অ্যাটলিস্ট একটা ইন্টিজার 3 দ্বারা বিভাজ্য হবে। এখন আমাদের 5 এর ক্ষেত্রেটা সলভ করতে হবে, এটা সলভ হয়ে 3 দ্বারাটা সলভ হয়ে গেছে, এখন 5 দ্বারা যে বিভাজ্য সেটা সলভ করতে হবে। তো একই ভাবে আমরা একই কাজ করি যে এ স্কোয়ার বি স্কোয়ার এন্ড সি স্কোয়ার ক্ষেত্রে এরকম একটা ইকুয়েশন বের করে ফেলতে পারবো, বের করে ফেলতে হয় নাকি দেখি যে মড 5 এ কি আসে। যদি আমি মড 5 নিই তাহলে আমরা প্রথমে দেখছিলাম যে এন স্কোয়ার কংগ্রুয়েন্ট টু 0 1 এন্ড 4 এই তিনটা আসবে মড 5 এ। তো এখন এটা দেখি যে এখানে 0 1 4 হবে প্লাস এখানে 0 1 4 হবে, এখানে 0 1 and 4 হবে। এখান থেকে আমরা একইভাবে যেটার ক্ষেত্রে আমরা 3 এর ক্ষেত্রে প্রমাণ করছি যে সম্ভাব্য কয়েকটা আমরা ওয়ে পাবো, যে যেমন করে 4 আর 4 and 4 যোগ করলে, যদি আমরা 4 and 4 যোগ করি তাহলে সেটা থাকতেছে 8 and এখানে এখানে কোথাও 8 or 3 নাই। 8 or 3 কেন নাই? যদি 8 কে আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 3 থাকে, তার মানে 3 থাকা মানে 8 থাকা, দুটোটা সেম জিনিস। 8 ও নাই 3 ও নাই। তো এরকম করে এই যতগুলা পাবো, এখানে সর্বোচ্চ আমরা 9টা পাবো, এখান থেকে 9টা পসিবল ওয়ে পাবো, এন্ড এই পসিবল ওয়ে থেকে কয়েকটা কাটা যাবে যেরকম এরকম করে, মানে এখান থেকে যে পসিবল যোগফলগুলো পাবো সেগুলো যদি এখানে না থাকে তাহলে সেগুলো ক্যান্সেল আউট হবে, এন্ড যেগুলো যেগুলো বেঁচে থাকবে সেখান থেকে আমরা আমাদের এখানে যেরকম করছিলাম যে এখান থেকে 4টা পসিবল ওয়ে পাইছি, এন্ড 4টা পসিবল ওয়ে থেকে আমাদেরকে একটা কেটে ফেলতে হয়েছে, কারণ সেটা আমাদের সমীকরণকে করে না, শুদ্ধি করে না। তা সেজন্য সেটাকে বের করে ফেলছি আমরা, and এই 1+1 কে বাদ দিয়ে আমরা বাকিগুলা নিয়ে কাজ করছিলাম। সেম একই ভাবে আমরা এখানে 4+4 কে বাদ দিব, 4+4 কে বাদ দিব, 4 প্লাস 1+1 কে বাদ দিব, and এই দুইটাই বাদ দিতে হয়, এই দুইটা বাদ দিয়ে অপারেশন করলে আমরা আমাদের সলিউশনে পৌঁছে যেতে পারবো। তো আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখানে আবার চলে যাই, যে এখানে রেসিডিউ ক্লাস, যে আমি যে বলছিলাম যে রেসিডিউ ক্লাস মেইনলি হচ্ছে ভাগশেষ, যে এখানে ভাগশেষ আছে, এই ভাগশেষ গুলো হচ্ছে 5 এর রেসিডিউ ক্লাস বা মড n এর। যেমন যদি বলি আমি a কংগ্রুয়েন্ট টু 0 এরকম করতে করতে n-1 মড n, তাহলে এগুলো হচ্ছে যে n এর রেসিডিউ ক্লাসেস। তো এটা ছিল রেসিডিউ ক্লাসেস। আমরা আমাদের প্রথমে প্রবলেমের দিকে চলে যাই, যে আমরা বলছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার এ আমরা যে ট্রিপল গুলো পাবো সেগুলো অ্যাটলিস্ট একটা ইন্টিজার 5 দ্বারা বিভাজ্য হতে হবে, হ্যাঁ অ্যাটলিস্ট একটা ইন্টিজার 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো প্রথমে যখন আমাদেরকে বলা হবে যে কি বলে বিভাজ্য, কোন একটা ইন্টিজার এই ইন্টিজার দ্বারা বিভাজ্য, তার মানে প্রথমে আমাদেরকে হয় বিভাজ্যতা নিয়ে কাজ করতে হবে, না হয় মডুলার অ্যারিথমেটিক নিয়ে কাজ করতে হবে, কারণ এখান দিয়ে আমরা আমাদের সলিউশনের দিকে আগাইতে পারি। সেকেন্ড থিং, আমি কিভাবে অ্যাপ্রোচ করছি এই প্রবলেমটাতে সেটা নিয়ে ডিসকাস করতেছি।
তো জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের থেকে আমরা অনেক থিওরাম জানি, কিন্তু সেগুলো ইউজ করতে জানি না। তো সেজন্য অনেকে ন্যাশনাল পার করতে পারে না বা ন্যাশনাল ক্যাম্প করতে পারে না বিডিএমওতে। তো সেটা কি জন্য করতে পারে না, ও হচ্ছে যে কি করছে, অনেক জিনিস শিখছে, কিন্তু ও হচ্ছে সেগুলাকে কাজে লাগাইতে পারে নাই। সেজন্য ও হচ্ছে যে সেটাকে সেজন্য ও ন্যাশনাল ক্যাম্পের জন্য সিলেক্ট হয় না বা ন্যাশনাল পার করতে পারে নাই। তো এখন এখানে আমি কিভাবে অ্যাপ্রোচ করছি সেটা একটু লক্ষ্য করি। যে তো তো এখানে বলছে অ্যাটলিস্ট একটা ইন্টিজার 3 দ্বারা and 5 দ্বারা বিভাজ্য হইতে হবে। তো এখন এখানে যে পিথাগোরাসের উপপাদ্যের যে ইন্টিজার গুলা ইউজ করা হয় সেগুলো হচ্ছে স্কোয়ার ইন্টিজার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম স্কোয়ার ইন্টিজার। তো আমাদেরকে যেহেতু বলছে অ্যাটলিস্ট একটা ইন্টিজার, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন একটা স্কোয়ার ইন্টিজারকে 5 দ্বারা এন্ড 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কিরকম আসে, যে আউটকামটা কি পাই। তো সেটা নিয়ে আমি কাজ করছি, বা সেটা নিয়ে আমরা কাজ করছি। তো সেখান থেকে আমরা কয়েকটা কয়েকটা পসিবল ওয়ে পাই। তো এরকম এখানে এ, যখন ইয়া করা যখন করতে হয় কি বলে, আম, কোনো কম্বিনেটরিক্স প্রবলেম, অর কোনো নাম্বার থিওরি প্রবলেমে মেইনলি এত বেশি লাগে না, তেমন একটাও লাগে না। বা বেশিরভাগ ক্ষেত্রে কম্বিনেটরিক্স প্রবলেমে বেশি লাগে, যে অনেক সময় দেখা যায় যে 8টা 9টা অর 16 এরকম কয়েকটা পসিবল ওয়েজ পাওয়া যায়। মানে এই কেসেস গুলা ইউজ করে আমাদেরকে প্রবলেম সলভ করতে হয়। যে কয়েকটা কেস থাকে, সে কেসগুলো আমাদেরকে সে কেসগুলোর পসিবল আউটকামটা আমরা পেয়ে গেলেই প্রবলেমটা সলভ হয়ে যায়। এখানে একদম সেম, যে আমরা 4টা কেস পাচ্ছি। কোন কোন 4টা কেস পাচ্ছি, যে 0 প্লাস 0 congruent to 0, 0 plus 1 congruent to 1, 1 plus 1 congruent to 1, 0, আরেকটা হচ্ছে যে 1 plus 0, 1 plus 0 congruent to 1। এখানে সবগুলোই হচ্ছে মড 3-তে। তো আমি চারটা পসিবল ওয়ে পাইছি, এন্ড এই 4টা পসিবল ওয়ে থেকে এটা সম্ভব না, তাই এটা কাটা। এন্ড বাকি 3টা ওয়েকে ইউজ করে আমরা প্রবলেম সলভ করছি, বাকি 3টা কেসকে ইউজ করে আমরা প্রবলেম সলভ করছি। তো এরকম কয়েকটা পসিবল ওয়ে থাকে। এখানেও থাকবে কয়েকটা পসিবল ওয়ে, যেমন করে এই দুইটা বাদ যাবে, আর বাকি 7টা ইউজ করে আমরা আমাদের মেইন সলিউশনটা পুরোপুরি করতে পারবো মড 5 এর ক্ষেত্রে। সো মড 5 এরটা আমি দেখালাম না, এটা তোমরা ট্রাই করি, যদি না হয় তাহলে কমেন্ট বক্সে জানাইও। সো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, সালাম। এটাই ছিল মডুলার অ্যারিথমেটিকের ফার্স্ট সিজন। সেকেন্ড সিজনে আমরা কিছু ইন্টারেস্টিং থিওরাম নিয়ে, ফার্মের থিওরাম, উইলসন থিওরাম নিয়ে আলোচনা করব। সো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, সাথে থাকেন, আসসালামু আলাইকুম।